1757 পলাশির যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ঠিক এর পরেই বেঙ্গল প্রেসিডেন্সি জুড়ে ল্যান্ড সার্ভে, রেভিনিউ স্ট্রিম ম্যাপিং এ সমস্ত শুরু হয়ে যায়। না হলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে কি করে? তারপর কিছুদিন বাদে এলো 1799। দক্ষিণ ভারতে ফোর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধের পর টিপু সুলতানের পতন, আরেকটা বিশাল অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হলো। এবার ম্যাকেনজি নামক ভদ্রলোক লেগে পড়লেন মাইসোরের সার্ভে করতে। তিনি শুধু ল্যান্ড এবং রেভিনিউ স্ট্রিম ম্যাপিং করেই থামলেন না, তিনি বহু প্রাচীন নিদর্শন মানে অ্যান্টিকুইটিস তাও কালেক্ট করলেন। ভাবতে পারেন 100 বছরেরও বেশি সময় লেগেছিল এই অ্যান্টিকুইটিস সর্ট করে লিস্ট বানিয়ে তার ক্যাটালগ করতে। এই বিখ্যাত কালেকশনের নাম ম্যাকেনজি কালেকশন। এরপর 1802 সালে রবার্ট ল্যাম্পটন ট্রিগোনোমেট্রিক সার্ভে শুরু করেন। ম্যাড্রাস থেকে সূচনা হয়, সেই জন্যেই ম্যাড্রাসকে ধরা হয় প্রাইম মেরিডিয়ান হিসেবে। এবার এই প্রাইম মেরিডিয়ান থেকে সমস্ত অঞ্চলের এলিভেশন মানে সি লেভেল থেকে উচ্চতা, ডিস্টেন্স, ল্যাটিটিউড, লঙ্গিটিউড ইত্যাদি সমস্ত কিছু মাপা হতে থাকে ট্রিগোনোমেট্রির কঠিন অঙ্ক কষে। দক্ষিণ ভারতে ভৌগোলিক কারণেই প্রচুর ছোটোখাটো টিলা বা রক ফরমেশনস আছে, যার উপর থিওডোলাইট নামক মেজারমেন্টের যন্ত্র বসিয়ে অনায়াসেই অনেক দূরের অবজারভেশন নেওয়া যায়। সে কারণে সার্ভের কাজ বেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু মুশকিলটা হলো কাবেরী নদীর ডেল্টার কাছে এসে। কাবেরী ডেল্টা একদমই ফ্ল্যাটল্যান্ড, কোনো টিলা বা রক ফরমেশন কিছুই নেই। তখন ল্যাম্পটন মাথা খাটিয়ে বের করলেন যে মন্দিরের চূড়ো বা গোপুরম থেকে মেজারমেন্ট নেওয়া হবে। সামনেই থাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির। অ্যাপ্রক্সিমেটলি 1000 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা চোলা। এই মন্দির ভারতীয় পুরাকীর্তির এক অনন্য নিদর্শন। অনেক কাঠখড় পুড়িয়ে পারমিশন জোগাড় করা হলো এবং একটি পুলিশ সাহায্যে ধীরে ধীরে মন্দিরের চূড়োয় তোলা হলো থিওডোলাইটটিকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, একটু ভুলের জন্যে 216 ফিট উপর থেকে ধড়াম করে থিওডোলাইট আছড়ে পড়ল মাটিতে, আর সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার। সার্ভের কাজ গেল সম্পূর্ণ থেমে। ল্যাম্পটন 6 মাস বসে রইলেন, কবে লন্ডন থেকে জাহাজে করে নতুন থিওডোলাইট আসবে তার অপেক্ষায়। 1819-এ থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধের পর বিশাল অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে আসে। এইবার ম্যাড্রাসে শুরু হওয়া ট্রিগোনোমেট্রিক সার্ভে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছড়িয়ে দেয় ওয়েস্টার্ন, সেন্ট্রাল এবং নর্থ ইন্ডিয়াতে। প্ল্যান ছিল মোটামুটি আগ্রার কাছে এই সার্ভে শেষ হবে। 1833-এ সার্ভে পার্টি পৌঁছয় আগ্রা। ততদিনে ল্যাম্পটন অবসর নিয়েছেন আর সার্ভের হেড হয়ে এসেছেন অত্যন্ত দুর্মুখ, সাংঘাতিক ইগোইস্টিক্যাল কিন্তু ভীষণ রিসোর্সফুল এবং শার্প এক ভদ্রলোক। তবে ভদ্র বলা যায় কি না সে ব্যাপারে সন্দেহ আছে, স্যার জর্জ এভারেস্ট। এই আগ্রায় গিয়ে মেজারমেন্ট নেওয়ার 2টি পয়েন্ট তিনি বাছেন। একটি আগ্রা থেকে 36 কিলোমিটার দূরে ফতেপুর সিকরি, আর দ্বিতীয়টি হলো আগ্রা শহরেই এই মausoleumটি, সম্রাট আকবরের কবর। ভাগ্যিস এভারেস্ট তাজমহল বাঁচেননি, না হলে বৃহদেশ্বর মন্দিরের মতো আবার রিপিট কেস ঘটতে পারত। এই আগ্রা সার্ভের পর মোটামুটিভাবে শুরু হয়ে যায় হিমালয়ের চূড়াগুলো সার্ভে করা। ততদিনে অ্যাংলো নেপালিস যুদ্ধ হয়ে গেছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গাড়ওয়াল আর কুমায়ুন অঞ্চলগুলো নেপালের রাজপরিবারের থেকে ছিনিয়ে নিয়েছে। এগুলো হলো ওয়েস্টার্ন হিমালয়ান রেঞ্জের অংশ। আর ইস্টার্ন হিমালয়ান রেঞ্জে সিকিমের রাজবংশের থেকে প্রথমে লিজে, পরে গিফট হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে এসেছে দার্জিলিংয়ের সমগ্র অঞ্চল। এরও প্রায় বছর 10 বাদে জর্জ এভারেস্ট রিটায়ার করলেন। সারা পৃথিবী জুড়েই তাকে ফেলিসিটেট করা হলো এই বিপুল বিশাল এক কাজ মোটামুটি সমাপ্ত করার জন্য। প্রায় 40 বছরের অধ্যাবসায় প্রথমে ল্যাম্পটন, পরে এভারেস্ট সেই সুদূর ম্যাড্রাস থেকে ট্রায়াঙ্গুলেট করতে করতে হিমালয়ের পাদদেশে কাজটাকে এনে ফেলেছেন। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট স্টুপেন্ডাস ওয়ার্কস ইন দ্য হোল হিস্ট্রি অফ সায়েন্স। এইবার আমাদের ভিডিওর শেষ ভাগ। এই ইনিশিয়াল ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর সারা দেশের সমস্ত ডেটা চলে আসতো কলকাতায় ফর ফাইনাল অ্যানালিসিস অ্যান্ড রিপোর্ট। এই সেন্ট্রাল টিমের সদস্য ছিলেন রাধানাথ সিকদার। তার অসম্ভব ভালো ক্যালকুলেট করার ক্ষমতা
অ্যানালিসিস আর প্রবলেম সলভিং তাকে একটা দুর্দান্ত রেপুটেশন দিয়েছিল সেই সময়। সার্ভের খাতিরে এই বিশাল হিমালয় রেঞ্জের বিভিন্ন পিকের একটা করে ম্যাথমেটিক্যাল আইডেন্টিফায়ার ছিল, এই যেমন পিক 6, পিক 9, পিক 15 ইত্যাদি। এভারেস্টের রিটায়ারমেন্টের বছর চারেক বাদে এই 1847 নাগাদ দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার হাইট মাপা হয় 27,176 ফিট। ঘোষণা করা হয় কাঞ্চনজঙ্ঘাই হল পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। কিন্তু বেশি দিন টিকল না এই খ্যাতি। মাত্র 3 বছর পরে রাধানাথ ক্যালকুলেট করে বার করলেন পিক 15-এর হাইট 29,002 ফিট এবং তার একদা বসের নামে পিক 15-এর নাম রাখলেন মাউন্ট এভারেস্ট। এই এত বড় সার্ভের চেরি অন দ্য কেক বোধহয় এটাই। এই সার্ভে শেষ করতে লেগেছিল 50 বছর, যেটা মেজার করে লিপিবদ্ধ করেছিল ভারতবর্ষের ইঞ্চ পারফেক্ট অ্যাকিউরেট ডেটা। আলটিমেটলি দিস গ্রেট ইন্ডিয়ান ট্রিগোনোমেট্রিক সার্ভে ডিফাইন্ড ইন্ডিয়া অ্যাজ উই নো ইট টুডে। ইনফ্যাক্ট আমরা আরও জানতে পেরেছি আমাদের পৃথিবীর শেপটা ঠিক কেমন, এবং সেকেন্ডারি ক্যালকুলেশনের পরে জানা গেছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ঠিক কীভাবে হিমালয়ান রেঞ্জ এবং পেনিনসুলার ইন্ডিয়ার শেপের জন্য এফেক্টেড হয়। 2004 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেকে কমেমোরেট করে স্পেশাল পোস্টাল স্ট্যাম্প আনে। এই সুবিশাল ইতিহাস তার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সারা দেশে ছড়িয়ে থাকা অল্প কিছু অবজারভেশন টাওয়ার। কলকাতার পাইকপাড়াতে গেলে আজও দেখতে পাবেন এই নির্বাক স্মৃতিচিহ্নটি। আজ এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আবার পরের ভ্লগে।